শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Am I audible and visible? আজ একটা প্রশ্ন ছিল যে ওপার বাংলায় কি হবে, কারণ সাম্প্রতিক যে উত্তাল পরিবেশ, অগ্নিগর্ভ পরিবেশ, এই পরিবেশে ওখানে এক সাধারণ হিন্দু ছেলেকে যেভাবে খুন করা হয়েছে, হ্যাঁ, অর্ধমৃত করে অর্ধমৃত দেহকে ঝুলিয়ে দিয়ে আগুন দেওয়া হয়েছে, সেটাকে ভিডিও করে গোটা পৃথিবীর লোককে দেখানো হয়েছে। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এবং বদনাম দেওয়া হয়েছিল নাকি কোনো ওদের ধর্ম সম্বন্ধে, ইসলাম ধর্ম সম্বন্ধে কোনো সে কটূক্তি করেছে, কিন্তু বাংলাদেশ পুলিশ বলেছে না, এরকম কোনো প্রমাণ নেই। যে কটূক্তি করেছে কোনো প্রমাণ নেই। আসল ঘটনাটা কি ঘটেছিল, লোকাল একটি কারখানাতে ম্যানেজারের পোস্টে দুজন মুসলিম ছেলে আর এই হিন্দু ছেলে কন্টেস্ট করেছিল। যোগ্যতায় ন্যাচারালি ম্যানেজার সে তার প্রোডাকশন দেখবে, এই হিন্দু ছেলেটিকে সিলেক্ট করেছে। দুজন ওই বিক্ষুব্ধ মুসলিম ছেলে বাজার পাড়ায় গিয়ে ওই ছেলেটির সম্বন্ধে দুর্নাম রটিয়ে মিথ্যে কথা বলে তাকে খুনের ব্যবস্থা করলো। সুযোগটা নিল ওই যে উত্তাল পরিবেশটা, ওদের যে নতুন এক ছাত্র নেতা খুন হয়েছে বাই সাম মিস্টেরিয়াস গানম্যান, সেই জন্য ভারত বিদ্বেষের আগুন জ্বলছে, সেই সুযোগটা গ্রহণ করলো। আর বাংলাদেশে গত ৮০ বছর ধরেই ইস্ট পাকিস্তানে, ইভিন 71-এ মুক্তিযুদ্ধের পরেও একটা মেকানিজম খুব ভালো কাজ করছে, হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। আর ওখানে একটা ইকুয়েশন, ভালো ন্যারেটিভ দেওয়া হয় যে হিন্দুস্থান মানে ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্থান, ওটা হিন্দুদের জন্যই, ওখানে মুসলমানরা ভালো নেই, সুতরাং আমরা এখানে হিন্দুদেরকেও ভালো থাকতে দেব না। হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ একাকার হয়ে গেছে। আর এর পেছনে প্রচণ্ড ফান্ডিং হয়, প্যান ইসলামের ফান্ডিং হয়, আরব দুনিয়ার লিকুইড গোল্ডের ফান্ডিং হয় এখানে, উগ্র ইসলামকে উগ্র ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটা মানুষের মনের মধ্যে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, এই উগ্র ইসলামকে ফান্ডিং করে এই জিনিসটা করা হচ্ছে। এই খেলাটা বহুদিন থেকেই এটা 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 চলছে, এবং ওখানে রাজনীতিতে টিকে থাকতে গেলে কোনো মুসলিম নেতাকে এই হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষটা করতেই হবে। এটা ওখানকার একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। এবং স্পিকিং ফ্র্যাঙ্কলি, ওখানকার যে এখনো মাত্র 6% এখনো হিন্দু রয়ে গেছে, যেটা ছিল 40% এট দি বিগিনিং, অ্যাট 47, তারা আক্রান্ত হচ্ছে। আর এই যে প্রায় 94% মুসলিমস,
সামান্য বুদ্ধিস্ট, 1% বুদ্ধিস্ট নেই ওখানে। এদের সবাই যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অল্প কিছু খারাপ মানুষই গোটা সমাজকে খারাপ করতে পারে। ইন দ্য সেন্স, আমি উদাহরণ দিচ্ছি, এই যে সিপিএম এর সময় পশ্চিমবাংলার গ্রাম বাংলায় প্রতিটা গ্রামে ওই 7টা 8টা ছেলে বেকার বা কোনো চাকরি করা, এরা দাপিয়ে বেড়াতো। বেকার ছেলেদের টাকার উৎস কী ছিল কেউ জানি না আমরা, সবাই মোটরসাইকেলে, সেই সময় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, দাপিয়ে বেড়াতো, মস্তানবাজি করে বেড়াতো, মস্তানি করতো। এবং ওই প্রতিটা লোকালিটিতে একটা করে কমিটি ছিল, কি লোকাল কমিটি, লোকাল লোকাল পার্টি, লোকাল কমিটি, এলসি, লোকাল কমিটি। এই লোকাল কমিটির একটা একটা নেতা একটা মন্ত্রীর সমান, রাজ্য মন্ত্রীর সমান ক্ষমতা হাঁপিয়ে দাপিয়ে বেড়াতো। তাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারতো না, কেউ পুলিশ স্টেশনে ডায়েরি করতে যেতে পারতো না, কোর্টে যেতে পারতো না। এই লোকাল কমিটিগুলি ছিল এখানকার সুপ্রিম কোর্ট, একদম লালবাজার। এদের বাইরে, এদের এড়িয়ে কিচ্ছু করা যেত না, এদের ইচ্ছেতেই সব কিছু চলতো, লোকাল গভর্নমেন্ট চালাতো। এই কটা লোক, এই গ্রামের কয়েকশো লোককেই 7টা 8টা লোকই দাপিয়ে বেড়াতো, দাবায় রাখতো। ঠিক বাংলাদেশেও সেই অবস্থা। বাংলাদেশে অল্প কিছু মানুষ, সেটা হয়তো কিছু পার্সেন্টেজ, এই যে প্রচণ্ড উগ্রপন্থী, তারা সশস্ত্র এবং যথেষ্ট অর্থ রাখে। সে অর্থ বাইরে থেকে আসছে, পশ্চিম থেকে আসছে বা ডিপ স্টেট থেকে আসছে, প্রচণ্ড অর্থের সমাগম সেখানে, আর সশস্ত্র। তারা পুরো বাংলার সমাজটাকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে, এবং সে ভীত সন্ত্রস্ত সমাজ হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ করতে বাধ্য হচ্ছে তাদের এক্সিস্টেন্সের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশকে আজকে, এবং ইউনূস একটা বেসরকার, একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট, একটা বেআইনি সরকার, সে হচ্ছে আমেরিকান ডিপ স্টেটের প্রোডাক্ট, তাকে সেভাবে আগে থেকে পপুলার করে রাখা হয়েছে বাই গিভিং এ নোবেল প্রাইজ। হ্যাঁ, নাকি শান্তি নোবেল প্রাইজ পেয়েছে। পৃথিবীতে এত বিক্ষুব্ধ জায়গা আছে, এত টার্ময়েল জায়গা আছে, কোথাও উনি শান্তি স্থাপন করতে যাননি, অথচ উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তিতে। এটা ডিপ স্টেটের, এটা বহু আগে থেকেই প্ল্যান। এই প্ল্যান করে একটা পপুলার ফেস তৈরি করা হয়েছে, যে পপুলার ফেসটাকে দিয়ে ডিপ স্টেট তাদেরকে বিভিন্ন কাজ করাচ্ছে। এটা ওদের মেকানিজম, মেকানিজম এটা, এটা ওদের মেকানিজম। এবং আজকে, এবং এই মোহাম্মদ ইউনূস ছিল বাংলার স্বাধীনতা সংগ্রামের বিরোধী, পাকিস্তানপন্থী, ডিপ স্টেট এজেন্ট। এগুলো একদম, এই ফ্যাক্টসগুলো এক্সপোজড হচ্ছে, হয়ে গেছে। তাকেই কিন্তু ক্ষমতার শীর্ষে বসিয়ে রেখে এই কাজগুলো করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশকে, এই বাংলাদেশ যত ইলেকশন, তথাকথিত ইলেকশনটা এগিয়ে আসবে, কিছু হিন্দু খুন হবে। কারণ হিন্দু খুন হলেই তার যে প্রপার্টি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি কিছু মুসলমান দখল করবে। ওখানকার হিন্দু বিদ্বেষের একটা বড় জায়গা আছে অর্থনীতি। কারণ হিন্দুদের খুন করতে পারলে, তাড়াতে পারলে, তাদের সেই সম্পত্তিগুলো ওরা দখল করবে। এই সম্পত্তির লোভটা হচ্ছে একটা বড় কারণ, একটা বড় কারণ। হিন্দু বিদ্বেষ তো আছেই, ভারত বিদ্বেষ তো আছেই, সেই সঙ্গে আছে এই, এই যে সম্পদের প্রতি লোভ, এইটা। আর সেটাকে সেটাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ওখানকার বাংলাদেশের, তারা সেটা ব্যবহার করে। এমনকি এই আওয়ামী লীগও কিন্তু ধুলো তুলসী পাতা নয়, পরে সেটা ডিসকাস করব। আওয়ামী লীগও কিন্তু এই প্যান ইসলাম তোষণ, উগ্রবাদী ইসলামকে তোষণ করে গেছে। কি মুজিবুর রহমান, কি তার কন্যা হাসিনা তোষণ করে গেছে, তোষণের রাজনীতি, পরে সেগুলো আলোচনায় আসবো। এবার প্রশ্ন হচ্ছে, আমি কতগুলো প্রশ্ন করে তারপরে আমি আমি আরও তথ্যে যাব।
মনে রাখতে হবে এই বাংলাদেশকে আজকে ইন্ডিয়া যদি চায় তাহলে উইদিন 3 days ক্যান ক্যাপচার ইট। বাট তারপরে কি হবে, হোয়াট উইল হ্যাপেন দেন? কারণ বাংলাদেশে এই যে এই 14-15 কোটি দেশ, তার মধ্যে মাত্র অল্প কিছু হিন্দু, অল্প কিছু বুদ্ধিস্ট, বাকি সব মুসলিমস। এর মধ্যে একটা পার্সেন্টেজ একদম উগ্রবাদী টেরোরিস্ট। এদেরকে ভারতবর্ষের মধ্যে আনা, ভারতবর্ষ সিটিজেনশিপ দিয়ে দেওয়া, তো একটা অত বড় একটা অত কোটি সন্ত্রাসীকে ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা কি সমীচীন হবে? নাম্বার 2, এই যে অ্যানেক্সেশন করলে তার ইন্টারনাল রিপারকেশনটা কিভাবে সামলাবেন এ নিয়ে? আর আর যুদ্ধ, আর একটা জিনিস, যুদ্ধ শুরু করলেই যে যুদ্ধ শেষ হবে এই গ্যারান্টি কিন্তু নেই। ক্যাপচার করে নিলাম, তারপরে সেই দেশে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, আপনি ইউ ক্যান নট কিল অল দিস পার্সনস। এত কোটি লোককে আপনি খুন করতে পারবেন না, খুন করতে পারবেন না, সম্ভব নয়। ওখানে সেই যে বিদ্রোহের আগুন জ্বলবে, বিক্ষোভের আগুন জ্বলবে, সেটাকে কন্ট্রোল করতে আপনার কয়েক বছর লেগে যাবে। সঙ্গে ইন্টারন্যাশনাল চাপ, একটা দীর্ঘস্থায়ী ওয়ারে ইন্ডিয়াকে চলে যেতে হবে। ইসরায়েল যখন আক্রমণ করেছিল গাজা, সে ভেবেছিল কয়েক সপ্তাহে সে অপারেশন কমপ্লিট করবে, কিন্তু করতে পারেনি। তার কারণ গাজার পেছনে অসংখ্য ধনী সশস্ত্র মুসলিম কান্ট্রি আছে, সংগঠন ছিল। ইসরায়েলের মতো এফিশিয়েন্ট আর্মি, ডেডিকেটেড প্যাট্রিয়টিক আর্মি, হ্যাভিং মোস্ট সফিস্টিকেটেড ওয়েপন্স ইন হ্যান্ড, তারাও গাজীকে কিন্তু কয়েক সপ্তাহ কেন, কয়েক বছর লেগে গেছে, এখনো প্রবলেম সলভ হয়নি। ইউক্রেন, ইউক্রেনের যুদ্ধে দুপক্ষের যাই যুক্তি থাক না কেন, গ্রাউন্ড রিয়েলিটিতে যুদ্ধ হয়েছে, যুদ্ধ চলছে। রাশিয়া ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন তার পায়ের তলায় চলে আসবে, তা কিন্তু আসেনি। প্রায় 3.5 বছরের যুদ্ধে ইউক্রেনের মাত্র 17-18% জায়গা সে দখল করতে পেরেছে। তাও সেই জায়গাগুলো হচ্ছে মূলত রুশভাষী, এবং রাশিয়ার অর্থনৈতিক ক্ষতিও অনেক হয়েছে, কারণ ওদিকে ন্যাটো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এরা ইউক্রেনকে সাপোর্ট করে চলেছে। সুতরাং, এবং এইটা পুতিনের পক্ষে স্ট্যান্ড করা সম্ভব। আর যে মুহূর্তে ভারতবর্ষে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ভারতবর্ষের মধ্যেই পলিটিক্যাল পার্টিগুলো ভয়ঙ্কর আন্দোলন শুরু করবে এবং এই গভর্নমেন্টকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। এখন যারা প্রশ্ন করছে মোদি কি করছে, মোদি কেন আক্রমণ করছে না, বাংলাদেশকে সাইজ করতে পারছে না, তারাই কিন্তু পেছন থেকে ছুরি মারবে, তারাই ভয়ঙ্কর চিৎকার করবে যে যুদ্ধ করা ভুল হয়েছে, আক্রমণ ভুল হয়েছে। সুতরাং ভারতের অপোজিশন পার্টিকে বিশ্বাস করার কোনো যুক্তি নেই। এরা এরা খুব প্যাট্রিয়টিক নয়, এরা এই যুদ্ধের কথা বলে এই এনডিএ সরকারকে বিপদে ফেলতে চাইছে, ফাঁপড়ে ফেলতে চাইছে। যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো, এই যে কেউ কমিউনিস্টরা, কংগ্রেস, বহু দশক ধরে এদের তোল্লাতেই প্যান ইসলামের বৃদ্ধি হয়েছে, বহুবার বলেছে। মৌলানা ভাসানী হচ্ছে পশ্চিমবাংলার সিপিএম এর আরাধ্য দেবতা। যে মৌলানা ভাসানী সারা জীবন বাংলাদেশে বসে উগ্র ইসলামকে, হিন্দু বিদ্বেষকে, ভারত বিদ্বেষকে নার্চার করেছে,
জাগিয়ে রেখেছে, জাগিয়ে তুলেছিল, যার স্বপ্ন ছিল ওয়েস্ট বেঙ্গল, আসাম, নর্থ ইস্টকে নিয়ে বৃহত্তর বাংলাদেশ গঠন করবে। এমন ভাসানী হচ্ছে সিপিএম কমিউনিস্টদের আরাধ্য দেবতা। আর কংগ্রেসের প্যান ইসলামের প্রথম সমর্থক তো গান্ধী নিজে। নেহরুর জন্যে পাকিস্তান বারে বারে অনেক ছাড় পেয়ে গেছে। এই যে এখনো পাকিস্তান এক্সিস্ট করছে পৃথিবীতে, বিভিন্ন কারণের সব থেকে বড় কারণ ভারতবর্ষের সেকুলার পার্টিগুলোর ইসলামের প্রতি অ্যাপিজমেন্ট, পাকিস্তানের প্রতি অ্যাপিজমেন্ট, খুব খুব ইললেজিটিমেট অ্যাপিজমেন্ট। আমি ডিটেলসে পরে আসবো। এবার আসছি আমি, অর্থাৎ বাংলাদেশের জন্য যেটা করতে হবে সেটা অন্য কিছু, সে অন্য কিছুটা আমাদের স্ট্র্যাটেজিস্টরা, আমাদের ইন্টেলিজেন্সের লোকেরা, আমাদের ডিপ্লোম্যাটরা, আমাদের স্টেটসম্যানসরা খুব ভালো বোঝে। এবং দ্যাট উইল হ্যাপেন। ঘটনা এখানেই থেমে থাকবে না, ঘটনাকে একটা গতিতে যেতেই হবে। ঘটনার নিয়ম এটা, আইদার ইন পজিটিভ ডিরেকশন অর ইন নেগেটিভ ডিরেকশন, দুটো জিনিস হয়। আজকে বাংলাদেশে এই উগ্রবাদের উত্থানটা আরও ঘটবে, এবং এই উত্থানে সমস্ত হিন্দুকে ওখান থেকে ডিসপ্লেসড হতে হবে, খুন হয়ে যেতে হবে, এবং এই উগ্রবাদী বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলকেও খেয়ে নেবে, চিকেন নেককে খেয়ে নিয়ে গোটা নর্থ ইস্টের একটা অংশ খেয়ে নিল। এটা পসিবিলিটিস, বাট এটা সম্ভব নয়, এটা হবে না। আবার ইস্ট পাকিস্তানের এই উগ্রবাদকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখাটা ভারত সরকারের পক্ষে, ভারতের সিকিউরিটির পক্ষে একটা ভয়ঙ্কর থ্রেট। ভারত সরকারকেও কিছু করতে হবে, এবং ইস্ট পাকিস্তানের এই উগ্রবাদী অবস্থানটা, এই টেরোরিস্টদের প্রোডাকশনটা, এটা অনেক দেশ মেনে নেবে না। শুধু ভারত নয়, পৃথিবীর অনেক দেশই মেনে নেবে না এটা। কারণ এই উগ্রবাদী ইসলাম আইদার ইন বাংলাদেশ অর ইন পাকিস্তান পৃথিবীর অনেকগুলো দেশ বরদাস্ত করবে না। যে কারণে ভারতবর্ষ অনেকগুলো দেশ থেকে সাপোর্ট পাচ্ছে টু গো এগেনস্ট পাকিস্তান। দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ। ইউএসএ কেও কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ড চেঞ্জ করতে বাধ্য হতে হবে। ইউরোপে অলরেডি, ওয়েস্ট ইউরোপে ইটালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, যারা ওয়েস্ট এশিয়া, টার্বুলেন্ট ওয়েস্ট এশিয়াতে ইসলামকে খুন করছে, মুসলিমকে খুন করছে, আর বহু সেঞ্চুরিজ ধরে ইসলামের মধ্যে শিয়া, সুন্নি, কুর্দ, সুফি, এদের মধ্যে খুনোখুনি, অপরকে মুসলিম বলে স্বীকারই করে না, এবং অশান্তির মধ্য থেকে প্রচুর মানুষ রিফিউজি হয়ে চলে যাচ্ছে নন মুসলিম কান্ট্রিতে। ইটালি, ইউরোপ এদেরকে শেল্টার দিয়েছিল একটা কারণে, একটা মানবিকতার কারণে, আর একটা হচ্ছে ইন এ হোপ অফ চিপ লেবার। তা কিন্তু হয়নি। ওই লোকগুলো ওইসব দেশে গিয়ে বলছে আমরা লেবারের কাজ করব কেন, আমরা রিফিউজি, ইন্টারন্যাশনাল চার্টারে আমাদের অধিকার আছে। অধিকারটা কি? বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় আমাদের মাদ্রাসা, বিনা পয়সায় বেড়াতে যাওয়া, ফুর্তি করা,
এবং আমাদের কোরআনে এ আছে যে তোমার দেশের মেয়েকে রেপ করলে পাপ নয়, ওখানে কোনো ক্রাইম না, এগুলো রেপ করতে দিতে হবে, খাওয়া দিতে হবে, আমরা কোথাও কাজ করবো না। এবং গির্জা করে দিতে হয়েছে, গির্জা নয়, মস্ক করে দিয়েছে, সব জায়গাতেই মস্ক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন ইউরোপের লোকেরা বুঝছে হোয়াট ইজ হোয়াট, হোয়াট ইজ ইসলামিক টেরোরিজম, এখন বুঝছে সব জায়গাতেই। এবার জনগণের মধ্য থেকে দাবি উঠছে, সরকারের উপরে চাপ আসছে, ম্যাসিভ ডিপোর্টেশন। এবার ইউরোপের খ্রিস্টিয়ান ওয়ার্ল্ডটাকে বাঁচতে গেলে এখন ফর দ্যার এক্সিস্টেন্স, ফর দ্যার এক্সিস্টেন্স, হ্যাঁ জয়দেব বাবু, এক্সিস্টেন্স, তাদের মাস ডিপোর্টেশন করতে হবে। এই সরকারের যে ইসলাম প্রীতি, পৃথিবীকে দেখানো, ইউরোপ দেখাচ্ছিল যে আমরা কত লিবারেল, আমরা কত লিবারেল, এই যে লিবারেলিজম বাঁশ খেয়ে গেছে। দি এক্সিস্টেন্স অফ দ্য খ্রিস্টিয়ানিটি অ্যান্ড খ্রিস্টিয়ান স্টেটহুড in Europe in crisis. Existence of the European countries as Christian state, not only Christian state, existence of the Christian people, they are in crisis, ভয়ঙ্কর ক্রাইসিস। এখন লন্ডন হয়েছে লন্ডনিস্থান, এখন তারা ইউরোপের মাটিতে তারা সারিয়া চাইছে, যে সারিয়া দিয়ে তাদের জীবন ধারণ, তাদের সারিয়া হবে রুল, ওদের দে উইল নট ওবে দ্য লজ অফ দোজ কান্ট্রিজ যেখানে তারা রিসাইড করছে এখন রিফিউজি। ইটালির ল তারা মানবে না, ফ্রান্স জার্মানি ইউকে ল তারা মানবে না, তারা সারিয়ার ল মানবে। দে উইল এনজয় দেয়ার all the benefits of their society, but will not obey the rules of the land there. They want Sharia. কি দুর্ভাগ্য ইউরোপের। হ্যাঁ, একদিন ইংল্যান্ড ভারতবর্ষে মজা করে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে অ্যাপিজ করে ভারতকে দুর্বল রাখার চেষ্টা করেছিল, ভারতের ফ্রিডম মুভমেন্টকে উইক করার চেষ্টা করেছিল, ভারতকে ভাগ করে চলে গেছে। অ্যান্ড দ্যাট ভেরি ইস্যু, দ্যাট ভেরি টেকনিক, দ্য পলিটিক্যাল ইস্যু অফ ইসলাম ইন ইন্ডিয়া ইজ নাও এ বুমেরাং। এবং ইংল্যান্ডের কাছে এটা বুমেরাং হবে। এটা সুভাষচন্দ্র প্রিজন সেল থেকে 1940-তে ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখে জানিয়েছিলেন। 1940-তে প্রিজন সেল থেকে সুভাষচন্দ্র লিখলেন গভর্নরকে, তোমরা ভারতবর্ষে পলিটিক্যাল ইউজ অফ ইসলাম করছো, ইন্ডিয়াকে ডিভাইড করার জন্য কমিউনাল পলিটিক্স করছো, ইউ আর মেকিং কমিউনাল পলিটিক্স ইন ইন্ডিয়া, দিস উইল বি বুমেরাং টু ইউ অ্যান্ড দিস ইজ এ বুমেরাং টু ইন্ডিয়া, টু ইংল্যান্ড টুডে। ওদের বিভিন্ন সিটিতে মেয়র অত্যন্ত ফান্ডামেন্টালিস্ট মুসলিমস, কি ট্র্যাজেডি। এবং আজকে লন্ডনের নাম হচ্ছে লন্ডনিস্থান। অ্যান্ড দি চেস্টিটি, দি ওদের ওখানকার খ্রিস্টিয়ান মেয়েদের মান সম্মান থাকছে না, রাস্তাঘাটে রেপড হয়ে যাচ্ছে ইন জার্মানি, ফ্রান্স, ইটালি। ওদের এক্সিস্টেন্সের রে পড়ে গেছে, পাবলিক আউটরিচ হচ্ছে, ডিপোর্ট অল দি মুসলিমস ফ্রম দেয়ার। ইউএস তো তাই হচ্ছে, ইউএসএ একটা পর একটা ব্যান করছে, বিভিন্ন মুসলিম কান্ট্রিকে তাদের ভিসা বন্ধ করা, বাতিল করা হচ্ছে, আমি সেগুলোতে পরে আসছি। এইবার অর্থাৎ অনেকগুলো কান্ট্রিকে একসঙ্গে একটার সময় হ্যাজ টু কাম টু এ কমন প্ল্যাটফর্ম টু ট্যাকেল দিস ইসলামিক টেরোরিজম। সেই প্ল্যাটফর্মটাকে ইন্ডিয়া ব্যবহার করবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম। উইথাউট দ্যাট আপনাকে সাপোর্ট পেতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সাপোর্ট পেতে হবে,
প্রথমত দিল্লিতে থাকতে হবে একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট। ওই শিকুমাকু কঙ্গুর গভর্নমেন্ট দিয়ে হবে না ওটা, শিকুমারকু কঙ্গুর গভর্নমেন্ট দিয়ে হবে না, এটা থাকতে হবে একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, এবং সেই সঙ্গে থাকতে হবে একটা জনগণের সমর্থন প্লাস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম হুইচ will act against this fundamentalist Islam, a terrorist Islam. That day is coming. You have to wait. তার আগে প্রিম্যাচিওরলি স্ট্রাইক করলে will be bad for our Hindustan or ভারতবর্ষ। নাম্বার 2, আপনি ইস্ট পাকিস্তানের ফেড নিয়ে তখন কথা বললাম, ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাংলাদেশ নয়, মানে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাংলা নয়, বাংলা মিন্স ইস্ট প্লাস ওয়েস্ট বেঙ্গল। বাংলায় এক ভয়ঙ্কর শক্তি এখন খেলা করছে, ভয়ঙ্কর পাপ শক্তি, ক্ষতিকারক শক্তি, বিষাক্ত শক্তি, দেশ বিরোধী শক্তি কাজ করছে, অনেকগুলো ফোর্স কাজ করছে বোধ এপার বাংলা ওপার বাংলাতে। এটা আজ নয়, বহু আগে থেকে, আমি বহুবার বলেছি, সিপিএম এর যুগ থেকে। সিপিএম একটা দেশ বিরোধী শক্তি। সিপিএম, এই কমিউনিস্টরা, এরা হচ্ছে মানুষের দারিদ্র্যকে নিয়ে পলিটিক্স করে, দারিদ্র্য দূর করতে চায় না, প্রবলেমটা সলভ করতে চায় না, এদের মধ্যে কোনো কনস্ট্রাকশন নেই, আছে শুধু ডিসরাপশন। এরা ভারতের বিরুদ্ধে বরাবরই কাজ করছে, এবং ভারতবর্ষের বিরুদ্ধে করার জন্য জন্ম হয়েছিল, আমি বলেছি বহুবার, আন্ডার দি ব্যাকিং অফ পাকিস্তান, চায়না অ্যান্ড ইউএসএ, এবং আজও পর্যন্ত এই কটা কান্ট্রির এরা 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 এজেন্ট। এরা পশ্চিমবাংলার মাটিতে দিনরাত আমেরিকা মুর্দাবাদ করে, ইংল্যান্ড মুর্দাবাদ করে, আর ওদের বউ আর ছেলে মেয়েরা ওই ইংল্যান্ড আমেরিকাতেই পড়াশুনো করে, চাকরি করে আর সেটেল করে। আর এদের অসুখ বিসুখ হলে ওরা ওই ইংল্যান্ড বা আমেরিকাতেই চিকিৎসা করতে যায়, ওরা কেউ চীন রাশিয়া যেত না, ভিয়েতনাম কিউবাতে যেত না। এরা এতই ফ্রডুলেন্ট, এতই এরা হিপোক্রেট, এত শয়তানেরা, মুখে বড় বড় বলি। আর কংগ্রেস সম্বন্ধে কিছু কথা আজকাল বলবো না। এরা গান্ধীর যুগ থেকে এরা হিন্দু বিদ্বেষী, ভারতবর্ষের কনসেপ্ট নিয়ে কোনো ধারণাই নেই এদের। ভারতবর্ষের 5000 বছরের ইতিহাস, তার সভ্যতার যে গরিমা, এর সঙ্গে কোনো পড়াশোনাই নেই। এদেরকে প্রভাব করেছে বিদেশি সাম্রাজ্যবাদ, এবং সেইখান থেকে ওরা আরও বেরিয়ে আসতে পারেনি। এবার ওয়েস্ট বেঙ্গলে কি হবে? ওয়েস্ট বেঙ্গলে যে সরকারটা আছে, যে পলিটিক্যাল পার্টিটা কাজ করছে, মনে রাখবেন এই পলিটিক্যাল পার্টি কাজ করছে একদম প্যান ইসলামের উপরে ব্যাকিংয়ে, সেসঙ্গে আরও এনিমি শক্তিগুলো কাজ করছে এখানে। এই ডিসরাপটিভ ফোর্সকে, এই বাংলার ক্ষতিকারক, ওয়েস্ট বেঙ্গলের ক্ষতিকারক শক্তি এবং ভারতের ক্ষতিকারক শক্তি, যারা সিপিএমের মতো আরও কয়েক কোটি ওপার বাংলার বাংলাদেশিকে ঢুকিয়ে ভুল রেশন কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট বানিয়ে নিজস্ব মেকানিজম, নিজস্ব স্টেট মেকানিজমকে দিয়ে আইডেন্টি কার্ড দিয়ে ভোটার বানিয়ে রেখেছে। মনে রাখবেন, বহুবার বলেছি, এই যে ওয়েস্ট বেঙ্গলে রেশন কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, বার্থ, এগুলো সব তৈরি করে স্টেটের মেশিনারি, আর তার উপর বেশ করেই আধার কার্ড, প্যান কার্ডগুলো হয়, পাসপোর্টগুলো হয়। এগুলো করার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব কোনো কর্মচারী, কোনো মেকানিজম নেই। দে হ্যাভ টু ডিপেন্ড অন দ্য স্টেট মেশিনারি। এইখানটাই খেলেছে স্টেট গভর্নমেন্টে, আগে সিপিএম, পরে টিএমসিপি, খেলে কয়েক কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছে।
এবং একটা বড় অংশ টেরোরিস্ট। এই টেরোরিস্টটাই ছিল সিপিএমদের শক্তির একটা শক্তি, প্লাস বর্তমানে টিএমসিপির শক্তি। এইবার টিএমসিপি দেখছে আস্তে আস্তে এসআইআর আসার পরে তাদের এই ফলস ভোটাররা ছাঁকুনি ফিল্টারিং হচ্ছে। দেখুন, গুজরাটেও প্রায় ৮০ লক্ষ নাম বাদ গেছে এসআইআরে, একটা কোনো গুঞ্জন নেই, একটা কোনো অশান্তি নেই। তামিলনাড়ু নন বিজেপি স্টেট, সেখানেও প্রায় ৮০ লক্ষ লোক নাম বাদ গেছে, সেখানেও একদম স্টেটের কোঅপারেশন ফর দ্য এসআইআর, কোনো গুঞ্জন নেই, কোনো আনরেস্ট নেই। বিহারেও হয়ে গেছে, অন্য স্টেটেও হচ্ছে। যত অশান্তি বেঙ্গলে, কারণ বেঙ্গলের এই পলিটিক্যাল পার্টির সিপিএমের মতো এদেরও এক্সিস্টেন্স হচ্ছে এই ফলস ভোটারদের, ভুতুড়ে ভোটারদের ভোট হচ্ছে এদের জেতার এক কৌশল। সুতরাং এই ওয়েস্ট বেঙ্গল সরকারকে বাঁচিয়ে রেখে খুব বড় কিছু করা সম্ভব নয়। কারণ যেমন ওপার বাংলায় যে থ্রেট টু দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া, এপার বাংলাও ওয়েস্ট বেঙ্গলও ইজ নাও এ সিকিউরিটি থ্রেট টু ইন্ডিয়া। আর এখানে বাঙালির জীবনটাও দুর্বিষয় উঠেছে এই পাপ করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ফেলে দেওয়া হবে? প্রশ্ন, ফেলে দেওয়া হবে? কতক্ষণ হলো? 36 মিনিট। ফেলে দেওয়া হবে? এবার দেখুন, ফেলে দেওয়া হবে। ফেলে দিলে কি হবে? ফেলে দেওয়া যায়। ফেলে দিলে ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ ইট বাই দ্য পার্লামেন্ট, বোথ লোয়ার অ্যান্ড আপার হাউস, যেখানে বিজেপির মেজরিটি নেই। আগে বিজেপির মেজরিটি ছিল, এটা মেজরিটি নেই। মেজরিটি নেই, এই পাপটা কেন? কারণ গত ইলেকশনের সময়, সেন্ট্রাল ন্যাশনাল ইলেকশনের সময় যদি ডিপ স্টেট না অ্যাক্টিভ হতো, ডিপ স্টেট বহু হাজার কোটি টাকা ফান্ডিং করেছে মিথ্যে প্রোপাগান্ডা করার জন্যে মিডিয়াতে, যে মোদি আবার ফিরে এলে নিজস্ব মেজরিটিতে, তাহলে কনস্টিটিউশনটাকে পুড়িয়ে দেবে, ডিক্টেটরশিপ চলবে। এই প্রোপাগান্ডা ভারতের জনগণ খুবই খেয়েছে। খেয়ে বিজেপির এমপি সংখ্যা অন্তত ১০০ কমে গেছে। ১০০ কমে যাওয়ার জন্যে তাকে ডিপেন্ডেন্ট করতে হচ্ছে অন সাম আদার পলিটিক্যাল পার্টিজ, যারা খুব রিলায়েবল নয়। যদিও আপনার বিহার ইলেকশন, পাল্টিরাম, বিহারের পাল্টিরামের কোমর ভেঙে গেছে, এখন পাল্টি খাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু অন্য অনেক কিছুই ঘটতে পারে, কারণ ডিপ স্টেট বা এনিমি কান্ট্রিজ ভোটাভুটির সময় পার্লামেন্টে যদি প্রতিটা এমপিকে ৫০ কোটি টাকা করে দিয়ে দেয়, তাহলে সব গভর্নমেন্টের এগেনস্টে ভোট দেবে, গভর্নমেন্ট পড়ে যেতে পারে। হোয়াট ইউ ওয়ান্ট? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ফেলতে গিয়ে উইল দিস গভর্নমেন্ট টেক দ্য রিস্ক অফ হিজ ওন কোলাপস? সেটা কি দেশের পক্ষে ভালো হবে? আর জুডিশিয়ারি হয়তো এটা নিয়ে সুপ্রিম কোর্টের কেস হলো যে বেআইনিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জাজেরা নিজেরাই বলছে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ৫০ থেকে ৭০% জাজ করাপ্টেড, মানে টাকা নিয়ে জাজমেন্ট দেয়। সুতরাং এই জুডিশিয়ারির কাছ থেকেও আপনি সবসময় ভালো কিছু আশা নাও করতে পারেন, করা সম্ভব নয়। সুতরাং আপনাকে আপনার ব্যাপারটা বুঝতে হবে। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরকম চলবে? চলবে না। এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ধ্বংস করতেই হবে, বাট ইন এ মেকানিজম, স্টেপ বাই স্টেপ। পলিটিক্স, ম্যাচিওর পলিটিক্সটা ওই হুইমসের উপরে হয় না। এটা ভাবলাম হয়ে গেল না, প্রস অ্যান্ড কনস ভাবতে হয়, সিকোয়েন্সটা বুঝতে হয়, ফিউচারটা বুঝতে হয়। চট জলদি জনগণ চাইছে এটা ওটা করে দাও, করে দিয়ে এই জনগণই কালকে উল্টো কথা বলবে। বড় এক্সাম্পল, ইন্দিরা গান্ধী ডিউরিং এমার্জেন্সি এত ক্রাইমস করেছিল, জনগণ বিক্ষুব্ধ হলে ইন্দিরা গান্ধীকেই
পার্টিটাকে হারিয়ে দিল। শুধু একদিন জেলে দেওয়া হয়েছিল প্রিভিলেজ কমিটি পার্লামেন্ট থেকে। সমর দাও ছিল ওয়াজ চেয়ারম্যান অফ দ্য কমিটি, উনি একদিনের। তারপরে গোটা ভারতবর্ষ মেয়েরা কাঁদতে শুরু করলো। ইন্দিরা গান্ধী উইদিন 2 ইয়ার্স কেম ব্যাক টু পাওয়ার। সুতরাং জনগণের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা, জনগণ অত কিছু ম্যাচিওরলি বোঝে না। দে রান অন হুইমস অ্যান্ড পারসেপশনস, কমন পারসেপশনস। বাট এই কমন পারসেপশনস আর হুইমস, ইমোশনস দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে অন্যভাবে, দ্যাট নিডস ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আমি আবার বলছি, বোথ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তানে চেঞ্জ আসছেই, চেঞ্জ হবেই। দুটো পসিবিলিটিস, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। নেগেটিভটা কি? ওয়ার্স্ট পসিবিলিটি, যে এপার বাংলা উগ্রবাদ বাড়লো, ওপার বাংলাতে উগ্রবাদ বাড়লো, দুটো বাংলা এক্সটেন্ড বাংলাদেশ হয়ে গেল। সমস্ত হিন্দুরা হয় কনভার্টেড হয়ে গেল, অথবা ওয়েস্ট বেঙ্গলে যে হিন্দুরা আছে ওরা ডিসপ্লেসড হয়ে টুয়ার্ডস ওয়েস্ট অফ দি ইন্ডিয়া চলে গেল। পসিবিলিটি, পসিবিলিটি। অন্য পসিবিলিটি কি? অন্য পসিবিলিটি আছে, ভেরি গুড পসিবিলিটি। অ্যান্ড দ্য ন্যাশনাল ফোরাম অ্যান্ড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইজ ম্যাচিওর্ড টু ডু দ্যাট। আমি আগেও বলেছি, দুটো দেশের জিওগ্রাফি বাড়বে। একটা দেশের নাম ইসরায়েল, আর একটা দেশ ইন্ডিয়া, দেশ হিন্দুস্তান, দেশ ভারত। এই অরিজিনাল, তাদের যে অরিজিনাল জায়গা অনেকটাই ফেরত পাবে, বোথ ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। পৃথিবী দুই আদি আদি দুই মানব গোষ্ঠী, হিন্দুজ সনাতন ধর্মী, তাদের ল্যান্ড অনেকটা যেটা হারিয়ে গেছে অনেকটাই ফিরে পাবে। অ্যান্ড জিউজ, তাদের সভ্যতা ৬,০০০ বছরের সভ্যতা। আমাদের সভ্যতা ১০, ১৫, ২০,০০০ বছরের সভ্যতা, আরও বেশি। গঙ্গা হ্রদির যুগ থেকে। গঙ্গা হ্রদির সভ্যতার বয়স হয়ে গেল 40,000 ইয়ার্স। আমরা যা ম্যাপিং করছি, বেদিক লিটারেচার যেটা ম্যাপিং করেছে, যেটা ডিকোডিং করেছে জার্মান স্কলাররা, সেটা তো আরও অনেক বেশি, আরও অনেক বেশি। যাক, এগুলো অন্য আলোচনা। এবার আমি কিছু তথ্যে আসছি, কিছু খবরে আসছি, খবরে আসছি। ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো ঘটছে, কিছু কিছু তথ্যে আসছি। তথ্যে আসছি কিছু, আমি দ্রুত গতিতে তথ্যে আসছি। আমি কিছু তথ্যে আসছি, হ্যাঁ আমি আসছি। এবার দেখুন, হ্যাঁ, টাইমস গ্লোবাল, টাইমস অফ ইন্ডিয়ার, হ্যাঁ, 19 ডিসেম্বর, সাসপেক্ট ইন বন্ডি বিচ ম্যাসাকার চার্জড উইথ মার্ডার অ্যান্ড টেরোরিজম। অস্ট্রেলিয়ার ম্যাসাকারটা করে এলো, জিউসদের খুন করে এলো। এই খুনিরা লিঙ্ক আপ হচ্ছে কোথায়? এরা সব পাকিস্তানি টেরোরিস্ট। নাও থিঙ্ক অফ হোয়াট দিস অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অ্যান্ড ইসরায়েল গভর্নমেন্ট উইল অ্যাক্ট, উইল, ওদের কি পাকিস্তান প্রেমটা বৃদ্ধি পাবে? না, দে উইল অ্যাক্ট প্রপারলি। অর্থাৎ ওয়ার্ল্ডও তার প্ল্যাটফর্ম ম্যাচিওর করাচ্ছে, ম্যাচিওর হচ্ছে। এবার আসছি আর একটা কথা। এবার এবার একটা আর্টিকেল আছে, সম্পাদকীয় আর্টিকেল আছে যুগ সংখ্যে 21 ডিসেম্বর, অর্থাৎ গতকাল। হাদি হত্যার পিছনেও মেটিকুলাস ডিজাইন। যে বাংলাদেশে হাদি হত্যা হল, হাদি মানে ওই যুব নেতা, যে নেতারা আন্দোলন করে হাসিনাকে তাড়িয়েছে,
গেটিং ফান্ড ফ্রম দ্য ডিপ স্টেট অফ ইউএসএ। আর এই মোহাম্মদ ইউনুসের মতো একটা স্কাউন্ড্রেলকে পেছন থেকে নিয়ে এই হাদি হত্যার পেছনেও কিন্তু মেটিকুলাস ডিজাইন অফ দিস মোহাম্মদ ইউনুস। এই মেটিকুলাস শব্দটা কিন্তু ব্যবহার করেছিল মোহাম্মদ ইউনুস যখন হাসিনা বিতাড়িত হলো। তারপরে কিন্তু উনি স্বীকার করেছেন হাসিনাকে তাড়ানোর পেছনে আছে মেটিকুলাস ডিজাইন। ইয়েস, হি ইজ ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ দি আর্কিটেক্ট অফ দিস মেটিকুলাস ডিজাইন। এক্ষেত্রেও বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বলছে যে এই যে হাদিকে খুন করা হলো, এর পেছনেও আছে মোহাম্মদ ইউনুস নিজে। কারণ মোহাম্মদ ইউনুসের নিজের অবস্থানটা এখন অত্যন্ত ফ্র্যাজাইল হয়ে গেছে, লাথি খাওয়ার জোগাড় হয়ে গেছে। কোটি কোটি মানুষ ঘেন্না করে ওকে। এইখান থেকে বাঁচার একটাই পথ, ক্রাইসিস বাড়িয়ে দাও, ক্রাইসিস সৃষ্টি করো, অগ্নিগর্ভ করো দেশকে, হিন্দু বিদ্বেষ ভারত বিদ্বেষকে বাড়িয়ে দাও। এই বাড়িয়ে দেওয়ার জন্যেই উনি মেটিকুলাস ডিজাইন করে নিজেই হাদিসকে হত্যা করালেন। দেখবেন আপনারা একদম বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেই বলছে কথা। এখানে এই আর্টিকেলটা যেটা লেখা আছে একটু পড়ে নিই। বাংলাদেশে যা ঘটেছে তা একটা নির্দিষ্ট ছক অনুযায়ী ঘটেছে। মোহাম্মদ ইউনুস যে মেটিকুলাস শব্দটি ব্যবহার করে থাকেন, বর্তমান পরিস্থিতিও সেই মেটিকুলাস ডিজাইনেরই তৈরি হয়েছে। রংপুরের ছাত্রনেতা আবু সাঈদকে হত্যা করা হয়েছিল হাসিনা বিরোধী আন্দোলনকে গণ আবেগে পর্যবেসিত করার লক্ষ্য নিয়ে। তথাকথিত জুলাই বিপ্লব সফল হয়েছিল সেই সুপরিকল্পিত সাঈদ হত্যাকে কাজে লাগিয়ে। এবার হাদি হত্যা ঘটানো হয়েছে ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য। মুখেও বলছে ইলেকশন চাইছে না ও, কারণ ইলেকশন হয়ে গেলে ওর থাকার সম্ভাবনা জিরো। এর পেছনেও স্বয়ং ইউনুস। এটা আরেকটা আরো কতগুলো খবর, যেমন একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ নিয়ে খবর এপার বাংলায় সমস্ত বাংলা কাগজগুলো সেন্সার আছে বোধহয়, বা ভয়ে লেখা হচ্ছে না। একমাত্র কাগজ বাংলা, ওয়েস্ট বেঙ্গলের বাংলা কাগজ যারা বাংলাদেশ নিয়ে ডিটেলসে লিখতে হচ্ছে বাংলা স্টেটসম্যান। তখন মিস্টার ঘোষ ছিলেন বাংলা স্টেটসম্যান এডিটর। উনি বাংলাদেশ সম্বন্ধে এক্সপার্ট ছিলেন। ডিউরিং 71 he entered into Bangladesh to collect information. বাংলাদেশ এক্সপার্ট, হি ওয়াজ ইন দ্য স্টেটসম্যান। পরে তার হাত দিয়েই কিন্তু বাংলা স্টেটসম্যান তৈরি হলো। বাংলাদেশের খবরগুলো ডিটেলসে থাকতো, খুব রিলায়েবল খবর থাকতো। একদিন একটা মিটিংয়ে ছিলাম আমরা, কলকাতার কিছু লোক, আমরা একটা মিটিংয়ে ছিলাম। সেটা বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল, প্রায় বছর 10 হয়ে গেল বোধহয়, ভুলে গেছি। হঠাৎ দেখলাম মিটিংয়ে একটা খবর এলো, ওর সময় স্তম্ভিত হলাম যে মিস্টার ঘোষকে বাংলা স্টেশন এডিটরশিপ থেকে বরখাস্ত করা হয়েছে, এবং সেখানে এক মুসলিম রিপোর্টারকে এডিটর জয়েন করানো হয়েছে, অ্যাট দি ইনস্ট্রাকশন অফ মমতা ব্যানার্জি। তারপর থেকে বাংলা স্টেটসম্যানসের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। বাংলাদেশের খবরাখবর এপার বাংলার কাগজে খুব একটা পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও সেটা বিকৃত। ওখানে হিন্দু হত্যা কত হচ্ছে, অত্যাচার কত হচ্ছে, এই কথাগুলো থাকে না। এখন দেখছি একমাত্র যুগশঙ্খ বলে যে পত্রিকাটা, আসাম বেস্ট বাংলা পত্রিকা, এর মধ্যে কিছু কিছু বাংলাদেশ রিলেটেড নিউজ আসছে। আর ইংরেজি কাগজগুলো, যেটা বেঙ্গলে বেশি পাওয়া যায়, দি স্টেটসম্যান অর দি টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফ, এগুলো কিন্তু বাংলাদেশ পলিটিক্স নিয়ে খুব বেশি কিছু লেখে না।
এবার আসছি আমি আরেকটা জিনিস। এবার আরেকটা, হ্যাঁ, এটা এটা কবেকার, দি দি সানডে টাইমস, লাস্ট সানডে টাইমসের ফ্রন্ট পেজ, দি ডে অফ রিলেটিভ পিস ইন ঢাকা অ্যাজ থাউজেন্ডস মন ইয়ত ইয়ত নেটা। ওই এ থেকে সিঙ্গাপুর থেকে ডেড বডি ফিরে এসছে, এটা খবর, কিন্তু এটা সত্যি নয়। টাইমসের এই খবরটা সত্যি নয়। প্রচণ্ড বিক্ষুব্ধ অবস্থা আছে ওখানে, প্রচণ্ড বিক্ষুব্ধ অবস্থা আছে। এইবার কারণ এটা প্রমাণ করে যে এরাও কিন্তু, ইংরেজি কাগজগুলোও সত্যি কথা লিখতে সাহস পায় না। এবার আরেকটা কাগজ, আরেকটা খবর, একটু খবর দিয়ে দিই। হ্যাঁ, একটা খবর, আরেকটা খবর। হ্যাঁ, হুম, যুগসংঘ, এটা হচ্ছে সম্ভবত এটা, এটা হচ্ছে শনিবারের। এখানে ফ্রন্ট পেজ, ফের উত্তাল বাংলাদেশ। সংবাদপত্রের অফিসে আগুন, বাঁচতে গিয়ে রাতভর ছাদে 28 জন সংবাদকর্মী। মুজিবরের বাড়িতে ভাঙচুর, আওয়ামী লীগ অফিসে বুলডোজার আবার, লুট, ভারতীয় উপদূতাবাসেও হামলা, সাংবাদিক খুন খুলনায় চলছে, হিন্দু যুবককে খুন করে গাছে ঝুলিয়ে আগুন। আর ওদিকে ওদিকে পুরল রবীন্দ্রনাথের বই, ভাঙল হারমোনিয়াম। ইনকিলাবির মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ঢাকার ধানমন্ডিতে প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা চালালো বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে সেখানে দীর্ঘক্ষণ ধরে হামলা চলায় উন্মত্ত জনতা। রাতভর চলা তাণ্ডবে ভবনের প্রতিটি কক্ষে ভাঙচুর চালানো হয়। পুড়ে যায় মূল্যবান বাদ্যযন্ত্র, আসবাবপত্র। পোড়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বইপত্র ও তার জিনিসপত্র। ভেঙে ফেলা হয় হারমোনিয়াম। বৃহস্পতিবার রাত 1টা নাগাদ ধানমন্ডিতে ছায়ানটের 7তলা ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। চেয়ার, টেবিল, বেঞ্চ সব ভাঙচুর করে। হ্যাঁ, বিস্ফোরক তাসলিমা, এক জেহাদির মৃত্যুতে লক্ষ্য সন্ত্রাসবাদীর তাণ্ডব, বাংলাদেশ এখন জেহাদি স্থান। এই তো অবস্থা। এবং একটা জিনিস দেখুন, ওপার বাংলায়, অভিজিৎ বাবু, ওপার বাংলায় রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র, বইপত্র পোড়ানো হয়ে গেল, ছায়ানটের ভাঙচুর হয়ে গেল, সাংস্কৃতিক সংস্থা। এ নিয়ে এপার বাংলায় বুদ্ধিজীবীরা চুপ, একটা কথা নেই, একটা প্রতিবাদ নেই, একটা প্রতিবাদ নেই, একটা প্রতিবাদ নেই। এই বুদ্ধিজীবীর জানোয়ারগুলো একটা জিনিস, পার্লামেন্টে কথা বলার সময় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ফেলেছেন। কারণ বাঙালিরা দাদা শব্দটা কিভাবে ব্যবহার করে, কি অর্থে, এত ডিটেলসটা তার পক্ষে জানা সম্ভব নয়। দাদা কথা ইজ ভেরি পপুলার ইন বেঙ্গল। ইভিন দাদা কথাটা, দাদা ভাই নৌরাজি, বিপ্লবী, বিপ্লবী এ আমাদের মাস্টারদা সূর্য সেন, এরকম তো দাদা কথাটা এইভাবে ব্যবহৃত হয়। এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেটা কারেকশনও করেছেন। এ নিয়ে কত বিদ্রূপ। আর তাদের নেত্রী সারা জীবনে কত মিথ্যা কথা বলেছেন, কত মহাপুরুষদের নাম বিকৃত করেছেন, কত অপমান করেছেন, কোনো ক্ষমাও চাননি, কারেকশন করেননি, এ নিয়ে কোনো কথা বলেননি। এরা সবাই চুপ। এবার আসছি আমি একটা জায়গাতে। এবার একটা জিনিস বলে রাখি, মুসলমানদের কিন্তু একটা, এবার ওই ইতিহাস নিয়ে একটু কথা বলি। মনে রাখবেন, বুদ্ধ, স্বয়ং বুদ্ধ হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি এসে গেছিল, কিছু খারাপ এসে গেছিল, কিছু আগাছা জন্মে গেছিল, এবং তিনি ফর দ্য কারেকশন উনি একটা, উনি কিছু প্রচার করেন। এই প্রচার করে উনি কিন্তু নতুন ধর্মের কোনো সৃষ্টি করেননি।
বুদ্ধ ধর্ম বলে কোনো ধর্ম তিনি প্রচার করেননি। হি গেভ সাম কারেকশনস, সাম মডিফিকেশনস। কিন্তু পরবর্তী তার শিষ্যরা নিজেদের স্বার্থে প্রচার করলো তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, এবং একটা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে একটা ধর্ম ধর্ম একটা সংস্থা তৈরি করলেন, এবং সারা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর যে অংশে সনাতন ধর্ম ছিল, গোটা পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, সেন্ট্রাল এশিয়া, যেখানে যে ল্যান্ডসগুলো সনাতন ধর্ম প্রাইমড অলরেডি, সেখানে বুদ্ধ ধর্ম প্রচারিত হলো। কিন্তু ভারতবর্ষের একটা ক্ষতি হয়ে গেল। ভারতবর্ষ নিরস্ত্র হয়ে গেল। দ্য বাউন্ডারি বিকেম ডিফেন্সলেস, অ্যান্ড দিস ডিফেন্সলেসনেস, সীমান্তে কোনো আমাদের কোনো ডিফেন্স নেই, কোনো সৈনিক নেই। দ্যাট ইনভাইটেড ফরেন ইনভেডার্স। ভারতবর্ষ পরানত হলো, এবং প্রায় 2000 বছরের কাছাকাছি, 1300-1400 বছর ভারতবর্ষ পরাধীন থাকলো। প্রথমে ওয়েস্ট নর্থ নর্থ এবং ওয়েস্ট এশিয়ার ইনভেডার্সদের দ্বারা, পরে ইউরোপিয়ানদের দ্বারা। এবং বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচারের ফলে উপকারের পরিবর্তে অপকারটা বেশি হয়েছিল। গোটা সমাজে ব্যভিচারে ভর্তি হয়ে গেছিল। কারণ এই যে লক্ষ লক্ষ অবিবাহিত সন্ন্যাসিনী আর অবিবাহিত মানে সন্ন্যাসী, স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বায়োলজিক্যাল একটা ডিমান্ডের জন্যে দে বিকেম প্রেগনেন্ট, ইলেজিটিমেট চাইল্ড জন্মালো লক্ষ লক্ষ, সমাজে কলুষিত হয়ে গেল। এবং সেইখান থেকে ভারতবর্ষকে আবার বেরিয়ে আসতে হলো। ভারতবর্ষ থেকেই আবার বৌদ্ধ ধর্ম প্রায় বিতাড়িত হলো, আর দে কেম ব্যাক টু হিন্দু ফোল্ড। এর জন্যে কিছু রক্তক্ষয় হয়েছিল, অনেকটাই হয়েছে নন ভায়োলেন্ট ওয়েতে। এবার বলে রাখি, তারপরে ইসলামের যে প্রবেশ, এই যে বাংলার মেজরিটি বাঙালি, এপার বাংলা ওপার বাংলার যে টোটাল বাঙালির প্রায় 70% ইসলামাইজড, অল্প কিছু পড়ে আছে সনাতন ধর্মী। এটাও একটা বিকৃতি, এটাও একটা পলিউশন। এই পলিউশন থেকেই বেরিয়ে আসতে হবে। সেটা যদি সুস্থভাবে না হয়, বিবেক বিশ্লেষণ মনন দিয়ে না হয়, তাহলে কিন্তু প্রাকৃতিক নিয়মেই থ্রু ভায়োলেন্স আসবে। নেচার নিজেকে কারেক্ট করে নেবে। প্রকৃতির কাজই হচ্ছে সে এইভাবে অথবা ওইভাবে নিজে কারেক্ট করে নেবে। এটা হবে, এটা হতে হবে। বাংলা ক্যান নট রিমেন পলিউটেড। বাংলার আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমি একদিন আলোচনা করেছিলাম, বাংলার আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সেটা হচ্ছে সে শাক্ত, সে শৈব, সে শাক্ত, সে শৈব, সে বৈষ্ণব। এই তার বেসিক তার চরিত্র। আর যা কিছু চরিত্র তার আসে সাময়িকভাবে, সেটা মিথ্যা। সে বৌদ্ধ ধর্মই হোক, খ্রিস্টানিটি হোক, আর ইসলামই হোক, এইখান থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে এবং তার অরিজিনাল বাঙালিত্বে পৌঁছতে হবে। তার সে সনাতন যে বেসিক চরিত্রে তাকে ফিরে আসতে হবে। এর জন্য যদি মনন, চিন্তন, বিশ্লেষণ এবং বিবেকের দ্বারা না হয়, প্রকৃতির নিয়মে ভয়ঙ্কর ভায়োলেন্ট ওয়েতে সেটা হবে, সেটা হতেই হবে। তার জন্যে পৃথিবীর পরিবেশ, দেশের পরিবেশ তৈরি হচ্ছে। ইফ নট পসিবল in non-violent way, that there will be violence to correct all these mistakes, pollutions.
এবার সেই প্রসেসটাও শুরু হয়েছে, মানে একটা প্রসেস বহুদিন থেকে চলছে, মুসলিমদের সূর্যপ্রমাণের বার্তা সংঘের। অসুবিধে কোথায়? সূর্য তো পৃথিবীর সমস্ত প্রাণের কেন্দ্রে। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, মানুষের সৃষ্টি, মানুষের প্রতিটা খাদ্য, অক্সিজেন, অল নিউট্রিশনস, সবকিছুর সোর্স তো হচ্ছে সূর্য। সান ইজ দেয়ার, উই আর হিয়ার। ইফ নো সান, উইল নট বি হিয়ার, উইল ভ্যানিস, উইল ডাই, অল ডাই। হোয়াই নট ওয়ার্সিপিং দ্য সান? সূর্যপ্রণাম নয় কেন? যে কোনো ধর্মের, যে কোনো রিলিজনের লোকেদের সূর্য প্রমাণ করা উচিত, কারণ মানুষের এক্সিস্টেন্স নির্ভর করছে সূর্যের উপরে। সূর্য প্রমাণ একমাত্র হিন্দুরাই করবে, হিন্দুদের করা উচিত, প্র্যাকটিস, এটা ভুল ধারণা। ইট শুড বি দ্য প্র্যাকটিস অফ অল হিউম্যান বিংস। একটা আর্টিকেল আমি একটু পড়ে শোনাবো, একটু 11টা বেজে গেছে, একটু পড়ে শোনাবো। এটা হচ্ছে সম্পাদকীয় আর যুগ সংঘের, এটা হচ্ছে 22 আজকের, সুদীপ নারায়ণ ঘোষের লেখা, একদম পরিষ্কার পরপর। আমি অল্প কয়েকটা জায়গায় পড়ছি, খুব বড় আর্টিকেল, ভালো আর্টিকেল পারলে আপনারা পড়ে নেবেন। মনে রাখতে হবে, আওয়ামী লীগের বর্তমান, যেটা মুসলিম লীগ, মানুষরাই গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী গণহত্যা করেছিল, আরও অনেক হিন্দু গণহত্যা চালিয়েছিল। একদম আওয়ামী লীগটা হচ্ছে একদম মুসলিম লীগেরই থেকেই জন্ম, এবং আওয়ামী লীগের যে নেতা মুজিবুর রহমান এবং তার সঙ্গীরা ছিল একদম গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নেতা। মহাকাল তো একটা জায়গায় বলেইছেন যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে সুরাবর্দির রাইট হ্যান্ড ছিল স্বয়ং মুজিব। তোমাদের, ওর হাতে হিন্দুর রক্ত লেগে আছে। আরেকটা সেঞ্জা পড়ছি, 71-এর ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের ভান ছিল, এটা ভান, দেশজ সংস্কৃতির প্রতি ভালোবাসা বা স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে এই যে মুজিবুর রহমান 71 সালের আগে থেকে বাংলা ভাষার প্রতি প্রেম দেখাচ্ছে, এই প্রেমটা হচ্ছে, এটা মিথ্যা, এটা ভান, এটা ক্ষমতা দখলের জন্য, এটা ক্ষমতা দখলের জন্যে। এটা ছিল প্রতিকূল ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে মুখিয়ে ওঠা কট্টর সাম্প্রদায়িক পন্থাকে আড়াল করার স্বার্থে পরিচালিত। আওয়ামী লীগের প্রধান মুজিবুর রহমান ছিলেন একজন সক্রিয় মুসলিম লীগ সদস্য এবং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের অংশগ্রহণকারী। তিনি কোনো দিন ধর্মনিরপেক্ষ ছিলেন না, এটা আমি আগে বহুবার বলেছি। বাংলাদেশের স্বাধীনতার পর সাহিত্যের ইতিহাস থেকে হিন্দু সাহিত্যকে বাদ দেওয়ার সক্রিয় প্রচেষ্টা তিনি করেছিলেন। বাংলাদেশের বাংলাদেশ নরহন্তা সুরাবর্দিকেও জাতীয় বীর বানিয়ে গুরুত্বপূর্ণ স্থানে মূর্তি বসিয়েছেন। কোথায়? ওই রামনার কালী মন্দিরের জায়গা দখল করে ভেঙে সেইখানে বসিয়েছেন। পশ্চিমবঙ্গে জন্মানো নজরুল বাংলাদেশের জাতীয় কবি শুধু মুসলিম হওয়ার কারণে, বহুদিন ধরে তার কারণ ওরা মুজিবকে পছন্দ করতেন না, কারণ মুজিব হচ্ছে সুফি। মুজিব কালী ভজনাও করেছেন, শ্যামা ভজনাও করেছেন, পছন্দ করতেন না। কিন্তু বাংলাদেশ জন্মের পরে দেখলো এমন কোনো মুসলিম কবি নেই যাকে জাতীয় কবি করা যায়। বাধ্য হয়ে নজরুলকে ওরা জাতীয় কবি বানিয়ে নিয়ে গেছিল। মুসলিমটা প্রচার করে যে রবীন্দ্রনাথ নজরুলের লেখা চুরি করে নোবেল পেয়েছিল। প্রথমত রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলি লেখেন তখন নজরুলের বয়স মাত্র 11 বছর। কি মিথ্যা এই গল্পগুলো ওরা ছাড়া, এগুলো এটা নিয়ে আগে ডিসকাস করেছি আমি। মানুষ কুৎসা পছন্দ, রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে কুৎসা, এই কারণ কুৎসা মানুষ পছন্দ করে। বাংলাদেশের শিক্ষিতরা বাংলা ভাষাকে মনে করতেন হিন্দু ঘেঁষা, তার ইসলামীকরণ করতে চেয়েছিলেন এবং করেছেন। কোনো মাতৃভাষাপ্রীতি ছিল না। বাংলাদেশের মুসলিমরা বাংলা সাহিত্যে হিন্দুদের অবদানকে অস্বীকার করে,
তারা দাবি করেন প্রাচীন যুগে বৌদ্ধ, মধ্যযুগে মুসলিম এবং অভিজাত এবং শাসকরা ব্রিটিশ পর্বে অধিক পরিমাণে মুসলমানদের অবদান রয়েছে, অর্থাৎ হিন্দুদের কোনো অবদান নেই বাংলা ভাষাতে। বাংলা ভাষাটা উন্নতি হয়েছে মুসলমানদের জন্য। এ হচ্ছে ওখানে প্রচার। বাংলাদেশের একমাত্র যে মানুষটি বাংলা ভাষাকে, অথচ বাংলাদেশের একমাত্র যে মানুষটি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আবেদন করেছিলেন তিনি বাঙালি হিন্দু ধীরেন্দ্রনাথ দত্ত, কোনো মুসলিম নয়। তিনি বাঙালি হিন্দু ধীরেন্দ্রনাথ দত্ত একদম পাকিস্তান পার্লামেন্টে ওপেনলি ডিমান্ড করলেন, কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছেন বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের ভাষা আন্দোলনের কারণ বাংলা ভাষা প্রীতি নয়, পশ্চিম পাকিস্তানের তুলনায় তারা সরকারি চাকরিতে মার খাবেন এই ভয়ে। বাংলাদেশের ভাষা আন্দোলন ছাত্র আন্দোলন ছিল না। পুলিশের গুলিতে নিহত ৬ জনের মধ্যে একজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বাকিরা সাধারণ নাগরিক। গণ্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিল। ২৯শে এপ্রিল ৭১-এ ভাষা আন্দোলনের প্রথম ও বলিষ্ঠ প্রবক্তা সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার ছোট ছেলে দিলীপ দত্তকে বাড়ি থেকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায় পাক সেনা। তখন তার বয়স ৮০ বছর। তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়, তার হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চোখ উপড়ে ফেলা হয়। ১৪ই এপ্রিল ৭১-এ তাকে শেষ পর্যন্ত খুন করা হয়। এই দুজনের মৃতদেহ পরিবারকে দেওয়া হয়নি। বাংলাদেশের প্রধান ভাষা আন্দোলনকারী ও পাক সেনাদের নির্মমতার শিকার এই ধীরেন্দ্রনাথ দত্তকে বাংলাদেশ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। যদি ওপার বাংলার মানুষ এত বাংলা প্রীতি থাকে, ভাই ধীরেন্দ্র দত্ত তোরা কিছু করনি কেন? এই লোকটার জন্যই তো এই লোকটা পার্লামেন্টে গিয়ে সাহসের সঙ্গে তো চিৎকার করেছিল পাকিস্তান পার্লামেন্টে গিয়ে যে এপার বাংলায় ভাষা হবে বাংলা ভাষা। তো তোমাদের মুসলমানরা করেনি, বলছিল বাঙালি হিন্দু ধীরেন্দ্র দত্ত, তাকে তোমরা মুছে ফেলেছো ইতিহাস থেকে। এই তোমাদের বাংলা ভাষা প্রীতি? বাংলাদেশের বাঙালি শিক্ষিত মুসলমানরা চেয়েছিল বাংলা লিপি তুলে দিয়ে আরবি লিপিতে বাংলা ভাষা লিখতে। এই কমিটির প্রধান করা হয়েছিল শাহিদুল্লাহকে। আওয়ামী লীগের প্রধান উদ্যোক্তা বাংলা হুসেন সোহরাওয়ার্দী শাহিদুল্লাহকে দিয়ে একটা কমিটি তৈরি করেছিল যে বাংলা ভাষাটা লেখা হবে এবার 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 আরবি আরবি অ্যালফাবেটে, বাংলা অ্যালফাবেটে নয়। শেখ মুজিবুর রহমানের রক্ত বাঙালির নয়, তিনি ইরাকি দরবেশের বংশধর। তিনি সোহরাওয়ার্দীকে বলেছিলেন সন্ন্যাসী, উদার নীতিপরায়ণ। যেমন মুজিব তার জীবনীতে লিখে রেখেছে না, বাবর সেনাকে নীতিপরায়ণ মহান ব্যক্তি। এক নেহেরু লিখে রেখেছে বাবর মহান ব্যক্তি, নীতিপরায়ণ, দয়ালু। ঠিক তেমনি মুজিব লিখে রেখেছে সোহরাওয়ার্দী সন্ন্যাসী, উদার নীতিপরায়ণ। মুজিব গোপালগঞ্জের হিন্দু মহাসভা নেতা সুরেন বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে হিন্দু মহাসভার এক কর্মীকে ছুরিকাঘাত করে ৭ দিন জেল খেটেছেন। পরে আবার পড়ছি, গোপালগঞ্জের হিন্দু মহাসভার নেতা সুরেন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হিন্দু মহাসভার এক কর্মীকে ছুরিকাঘাতে খুন করে ৭ দিন জেল খেটেছেন। পরে ১৫০০ টাকা দিয়ে ছাড়া পান। কট্টর মৌলবাদী ভাসানীকে তোল্লাই দিতেন পশ্চিমবাংলার কমিউনিস্টরা। ভাসানী দলে দলে পূর্ব বাংলা থেকে আসামে মুসলিমদের নিয়ে গিয়েছেন। এগুলো আলোচনা করেছি, আমি ভাসানীর সম্বন্ধে আলোচনা করেছি। লক্ষ লক্ষ মানুষকে আসামে নিয়ে ঢুকিয়েছিল, প্লাস এপার বাংলায় ঢুকিয়েছে। কিভাবে ভাসানী হিন্দু বৌদ্ধদের সঙ্গে প্রতারণা করেছিলেন তিনি বলেন, এখানে সৃষ্টিকর্তার নিয়ম চলবে, সৃষ্টিকর্তার নিয়ম চলবে। কারণ বাংলায় যেই থাক, তার বক্তব্য হচ্ছে ওপার বাংলায় যেই থাকবে পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে, তাকে সৃষ্টিকর্তার নিয়ম মানতে হবে। এটা নির্দেশ ভাসানীর। তিনি বলেন সৃষ্টিকর্তার নিয়ম চলবে এখানে, মানুষের নিয়ম নয়। তিনি কায়দা করে প্রশাসনে সারিয়াত বীজ বপন করেন। এই হচ্ছে ভাসানী।
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রশাসন ইসলামী গ্রন্থে সার্বিকভাবে নির্দেশিত আছে, কাজে হিন্দু বৌদ্ধদের ইসলামের নিয়ম মানতে হবে। বক্তব্য হচ্ছে যে মানুষকে মানুষকে সৃষ্টিকর্তার নিয়ম মানতে হবে। সৃষ্টিকর্তাকে আল্লাহ, তাহলে আল্লাহর নিয়ম মানতে হবে। আল্লাহ এই করতে বলেছে, এই করতে বারণ করেছে। অতএব ওপার বাংলার সমস্ত বৌদ্ধ হিন্দুদেরকেও সেই নিয়ম মানতে হবে। অর্থাৎ ঘুরিয়ে ফিরে সবাইকেই সারিয়াত মানতে হবে, কোরআন মানতে হবে। পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান এই কথাটি স্বীকার করেছেন। ইসলাম এক পূর্ণ জীবন সংহিতা, এই স্লোগান ওদের। এবং এই যে ইভিন পরবর্তীকালে মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতা অত্যন্ত মিথ্যা কথা বলেছেন। এবং হাসিনার ক্ষেত্রেও বলছি, হাসিনা অনেক মিথ্যা কথা বলেছেন। ইসলাম ওখানে নো ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ ৭৫ পরেও এক ইসলামী রাষ্ট্র। বাংলাদেশের ইসলামতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষের পথে চলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছে। মৌলানা দাবি করেছিলেন যে বৃহত্তর বাংলাদেশ গড়তে হবে। আসাম আমার, বাংলাদেশ আমার, ত্রিপুরাও আমার। বাংলাদেশ স্বাধীনতা মানচিত্র সম্পূর্ণ হবে না যদি না এগুলোকে আমরা পাই। এই বৃহত্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধদের ঠাঁই হবে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলার বদলে প্রিন্স মাহমুদের আমার সোনার বাংলা প্রবর্তন করার কথা বলা হয়। তাতে আছে, তুমি মিশে আছো মধুর মুহূর্তের জলে ভেজা কবিতায়, তুমি আছো সুরাবর্দী শের এ বাংলার ও ভাসানির শেষ ইচ্ছায়। এই হচ্ছে ওদের ওদের কবিতা, সেটা পপুলার হয়নি। সেটা ৭১-এ পাক সেনারা প্রতিটা হিন্দু গ্রাম খুঁজে খুঁজে হত্যা করেছিল এবং সেই হিন্দু গ্রামগুলো আইডেন্টিফাই করেছিল একদম পাশে তাদের নেবাররা, মুসলিম নেবাররাই, মুসলিম প্রতিবেশীরাই কে কে হিন্দু আইডেন্টিফাই করে দেখিয়ে দিয়েছিল রাজা এই বাহিনী, পাক বাহিনীকে। এবং এটা তো পরিষ্কার, এটা এটা পরিষ্কার, এটা নিক্সন ডকুমেন্টেই আছে। নিক্সন ডকুমেন্টেই আছে একদম পরিষ্কার যে ইনিশিয়াল পার্টে একদম পাক বাহিনী হিন্দুদেরকে টার্গেট করেছিল। পরবর্তীকালে যখন এই ম্যাসাকারগুলো আরও এগিয়ে যায়, তখন এই যে হিন্দু আইডেন্টিফিকেশনটা তখন আর অত হয়নি, তখন ম্যাসাকারটা র্যান্ডাম হয়। তখন কিছু মুসলিম খুন হয় এবং অ্যাজ পার নিক্সন ডকুমেন্ট প্রায় ১ কোটি খুন হয়েছিল, তার মধ্যে মেজরিটি হচ্ছে হিন্দু। যেটা ডিক্লাসিফাইড হয়েছে নিক্সনের ৭১ ফাইল বোধহয় ডিক্লাস হয়েছিল ২০০৬ কি ৭-এ ডিক্লাসিফাইড হয়েছিল, তার রিভিউ আর্টিকেলস থেকে বলছি আমি। এবং দেখো, পাকিস্তানে প্রথম ইসলামিক ব্যাংক তৈরি হয়েছিল 1997 সালে, আর তার বহু আগেই 79-এ ইসলামিক ইউনিভার্সিটি এবং ইসলামিক ব্যাংক তৈরি হয়ে গেছে বাংলাদেশে। অর্থাৎ প্যান ইসলামের প্রভাব, তাদের ফান্ডিং বাংলাদেশে অনেক আগে থেকেই, অনেক বেশি। এবং এখানে কি সুরাবর্দী, তারপরে মুজিবুর রহমান, কি ভাসানী, সবাই মূল কথা হচ্ছে বাংলাদেশ, ওপার বাংলা বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র, তাই তারা করেছে। এই যে মুজিবের কথাবার্তা, হাসিনার কথাবার্তা, এগুলো বাইরের কথাবার্তা। এই যে ইসলামী ফান্ডিং আরব দুনিয়া থেকে এসছে, এ থেকে তারা লক্ষ লক্ষ মসজিদ তৈরি করিয়েছে। হাসিনা কখনো কিন্তু উগ্রবাদী ইসলামকে কন্ট্রোল করার চেষ্টা করেনি, মুজিবও করেননি। মুজিব এনকারেজ করে গেছে। কি ট্র্যাজেডি, সেই এনকারেজ টেরোরিস্ট ইসলামের কাছেই তার খতম হলেন। মুজিবও তাই হল এবং হাসিনাও কিন্তু তাই হলো। তার পতনটা ঘটালে কিন্তু তারাই। উনি ভেবেছিলেন যে উগ্রবাদী ইসলামের সঙ্গে একদম কোঅপারেশন করে নিজেকে বাঁচাবেন। এটা হয়নি, এটা হয়নি। আর অনেক অনেক কথা আছে, আমি এটা আজ পড়ছি না, আপনারা পড়ে নেবেন।
এবং কি মুজিব কি হাসিনা দুজনেই অনেক পাপের পাপী। হাসিনা বলতে পারেন ইন্ডিয়ার সঙ্গে অনেক বেশি কোঅপারেট করেছে নিজের স্বার্থে, কিন্তু ইসলাম প্রীতি এবং ইসলামিক টেরোরিস্ট প্রীতিটাও কিন্তু কম নয়, যথেষ্ট। বাবার জীবন থেকে তিনি, তার বাবার জীবন থেকে তিনি সম্ভবত কোনো শিক্ষা নিতে পারেননি বা নেননি। আমি আবার বলছি, ঘটনা এপার বাংলা বা ওপার বাংলা থেমে যাবে না। দিস উইল টার্ন ফরওয়ার্ড, দিস উইল গো ফরওয়ার্ড, মে টার্ন দিস ওয়ে অর দ্যাট ওয়ে। ভয়ঙ্কর পরিণতির দিকে দুটো বাংলাই চলছে, এপার বাংলা ওপার বাংলা। ওপার বাংলা এপার বাংলায় যদি, ওপার বাংলায় যদি ফান্ডামেন্টালিস্ট টেরোরিস্ট ইসলামের এই জয়যাত্রা থাকে, তাহলে কিন্তু এপার বাংলাও বিপন্ন হবে, এপার বাংলাও ওপার বাংলায় অংশ হয়ে যাবে, এক্সটেন্ডেড বাংলাদেশের পার্ট হবে। এপার বাংলার হিন্দুদেরকে চলে যেতে হবে টু রেস্ট রিমেনিং পার্ট অফ দিস হিন্দুস্থান, রিফিউজি হয়ে চলে যেতে হবে, থাকতে পারবে না এখানে, বা কনভার্টেড হয়ে ইসলামে চলে যেতে হবে। আর একটা পসিবিলিটিস যেটা বলেছি একটু আগে, যে আগামী দিনে বৃহত্তর ভারতবর্ষ গড়ে উঠবে, এবং এই সম্ভাবনা আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে। কারণ ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, বিশ্ব পরিস্থিতি সেই সম্ভাবনাকে অনেকটা হেল্প করবে। আর্টিকেলটা, সুভাষবাবু আর্টিকেলটা বলে দিচ্ছি, আর্টিকেলটা হচ্ছে আজকের যুগসংঘ, খুব ভালো আর্টিকেল। আজকের এই এডিটোরিয়াল পেজের বাংলাদেশের বিভৎসতায় হিন্দুরা উদ্বিগ্ন, এই আর্টিকেলটা একটু পড়ে নিন। কারণ এটা পড়তে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আপনাদের সময় নষ্ট করতে চাই না। যারা পড়তে চান, বাংলাদেশের বিভৎসতায় হিন্দুরা উদ্বিগ্ন, ৭১-এর ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের ভান, সংস্কৃতির প্রতি ভালোবাসা ছিল না, মুজিবর বাংলা ভাষাকে ভালোবেসে এগোয়নি, এটা ছিল তার মেকানিজম, তার ট্যাকটিক্স টু 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 এটা হচ্ছে যে ক্ষমতা পাওয়ার একটা প্রেশার ট্যাকটিক্স প্লাস ইস্পাক। কারণ কি, মেজরিটি ভালো ভালো পোস্টগুলো চাকরি বাকরি ওই ওই পশ্চিম পাকিস্তানের লোকেরা দখল করে নিচ্ছিল। এইখানে এই বাংলা ভাষাটাকে ব্যবহার করে পাওয়ার পলিটিক্স করা, পাওয়ারকে গেইন করা, একটা একটা বার্গেনিং চিপ। তার যদি এতই বাংলা ভাষার প্রতি থাকতো, তাহলে ধীরেন দত্তের স্ট্যাচু সে করতো। ধীরেন দত্তই পাকিস্তান পার্লামেন্টে বাংলা ভাষার স্বীকৃতির জন্য সব থেকে সাহসী পদক্ষেপটা নিছিল। হি সাউটেড দেয়ার ইন দ্য পাক পার্লামেন্ট। তাকে মুছে ফেলেছে, তাকে মুজিবও মুছে ফেলেছে, অন্যরাও জিয়াও মুছে ফেলেছে, ইভিন হাসিনাও কিছু করেননি তার স্মৃতি রক্ষার্থে। এটা প্রমাণ করে বাংলা ভাষার প্রতি প্রেম থেকে মুজিব কিছু করেননি, করেছে সে ক্ষমতা দখলের একটা একটা প্রেশার ট্যাকটিক্স হিসেবে, একটা একটা কি বলে, একটা বার্গেনিং চিপ হিসেবে। এবং তিনিই চেষ্টা করেছেন যাতে বাংলা ভাষাটা লেখা হয় একটা বাংলা স্ক্রিপ্ট থেকে বেরিয়ে অন্য কোনো স্ক্রিপ্ট, একটা আরবি স্ক্রিপ্টে। তিনি কমিটি তৈরি করেছিলেন। এবং মুজিবুর রহমান বাংলা ভাষা প্রেমী না, তিনি অত্যন্ত ক্ষমতালোভী। আমি আগে বহুবার বলেছি, অত্যন্ত ক্ষমতালোভী, ভালো বক্তা, ইমোশনাল, খুব সুন্দর সুঠাম দেহ, সাহসী, কিন্তু চরিত্রের ইনসাইডে ভয়ঙ্করতম হিন্দু বিদ্বেষী। ঠিক আছে, আমি আমি ফেসবুকে এটা পোস্ট করে দেবো, সুভাষবাবু ঠিক পোস্ট করে দেবো। আই উইল ট্রাই টু গেট এ ফটো অফ ইট অ্যান্ড জানি না এত বড় ছবিটা কি করে পোস্ট করব। আমি যুগসংখ্য, ইউ ক্যান কালেক্ট ইট। অশোক, ভবিষ্যতে
অশুভ, আমি চেষ্টা করব এটা ছবিটা যদি দুটো পাটেও করতে পারি বা কাউকে দিয়ে আমি করতে পারি, এটা ছবি করে দিয়ে দেবো আমি। আপনি চেষ্টা, যুগ সংকটটা আজকের, খুব পুরনো নয়। হ্যাঁ, দেখি এটা আজকের 22শে ডিসেম্বর আমি দিয়ে দেবো, খুব ভালো আর্টিকেল। পৃথিবীর ছোট রাষ্ট্র টিকে থাকবে পারবে না, মাঝে মাঝের মধ্যে বহু ছোট রাষ্ট্র বড় রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে বাধ্য হবে। 5 থেকে 7টা দেশ পুরো পৃথিবীকেই পরিচালিত করবে, হতে পারে। হ্যাঁ। শুভ সন্ধ্যা। হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ, বলো। কি বলবো বলো। হ্যাঁ।